আব্বা আসসালামু আলাইকুম। ছোট লোকের বাচ্চা। বাবা, এটা তুমি কি করলে? আমার জামাইকে তুমি লাথি মেরে ফেলে দিলে। জামাই মানে কিসের জামাই? আমি কোনোদিনই ছোট লোকটাকে জামাই বলে মেনে নিতে পারবো না। বাবা দেখেন আপনার জামাই কি সব নিয়ে এসেছে, কচু শাক নিয়ে এসেছে যত সব। বাবা ভাইয়া আপনারা সব কি করছেন? আমার ক্ষেতে সবজিগুলো এভাবে আপনারা নষ্ট করে ফেলছেন। এই চাষার বাচ্চা চাষা, তুই আমার বাড়িতে সব কি নিয়ে এসেছিস জানিস? আমার বড় জামাই কি নিয়ে এসেছে? বড় বড় রুই মাছ, তারপরে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, ফল মূল, আরো কত কি। আর তুই তুই এনেছিস কি? এই এই পচা কচু শাক, কচু শাক। বাবা আপনি কাদেরকে কি বলছেন? এসব চাষা বুসারা শ্বশুর বাড়িতে আসতে গেলে কি কি আনতে হয় এটা ওদের জানা আছে নাকি? এই চাষা, শ্বশুর বাড়িতে আসতে হলে আসার মতো আসবি। শুনলি না বাবা কি কি বললো? আরে বাবা তো অনেক কিছু বলতে ভুলে গিয়েছে। আমি আসার সময় 10 কেজি আপেল, 10 কেজি মালটা, 10 কেজি বেদানা, এমনকি 10 কেজি সাইজের বড় একটা কাতলা নিয়ে এসেছি। বুঝতে পেরেছিস? শুধু কি তাই নাকি? গত সপ্তাহে আমার বড় জামাই বাবাজি আমার জন্য 2 লাখ টাকা পাঠিয়েছে। আর তুই, তোর কাছে তো খুঁজলে 2 টাকাও পাওয়া যাবে না। আবার দৌড়ে এসেছিস শ্বশুর বাড়িতে, লজ্জা করে না? হ্যাঁ, আমার বড় জামাই আজকেও আমাকে 3 লক্ষ টাকা দিতে চলে এসেছে। বাবা আমার তো আর আপনার বড় জামাইয়ের মতো কোনো চাকরি নেই। আমি গ্রামের গরিব চাষা, খেতে খামারে কাজ করে খাই, তাই আমার সামর্থ্য যতটুকু যা হয়েছে আমি তাই নিয়ে এসেছি। বাবা দেখেছেন চাষার অবস্থা? এই ব্যাগ ভর্তি করে নোংরা কাপড় চোপড় নিয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছে। দুলাভাই, আপনি কিন্তু সেই প্রথম থেকে আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছেন। আমার হাজবেন্ড গরিব হতে পারে, তাই বলে সে কি মানুষ না? এই থাক হয়েছে, তুমি আর কথা বলো না। তোমার রুচি দেখলে আমার কেমন যেন লাগছে। এই তোমার বাবার এত অর্থ সম্পদ থাকতে তুমি ভালোবেসে বিয়ে করেছো একটা চাষাকে, আবার বড় বড় কথা বলছো। দুলাভাই, আমার যাকে ইচ্ছা হয়েছে আমি তাকেই ভালোবেসে বিয়ে করেছি, তাতে আপনার কি সমস্যা? আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, কখনো তো আপনার দুয়ারে যাইনি। আপনার দুয়ারে যে হাত পেতে বলিনি আমাদের একটু ভিক্ষা দিন, তাহলে আপনি কেন এত বড় বড় কথা বলছেন? বড় লোক হয়েছেন তো, তাই চোখ থেকে সম্মানের পর্দাটা আপনার উঠে গিয়েছে। মানুষকে মানুষ বলে গণ্য করছেন না। আপনি এবাড়ির বড় জামাই, বড় জামাইয়ের মতোই থাকবেন। এই তুই থাম, তুই কিন্তু একটু বেশি বেশি করছিস। সত্যি তোকে বলে দিচ্ছি, তোর চাষার জামাইকে নিয়ে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, তোমরা সেই তখন থেকে উল্টাপাল্টা কথা বলছো। তোমাদের আমি কত করে বলেছি তোমরা একটা দিন আমাদের বাড়িতে এসো। তোমরা গেলেই তো বুঝতে পারতে যে আমরা কোথায় থাকি, কেমন থাকি। আরে ধুর বাবা, আপনি ওদের কোনো কথা কান দিবেন না। ওরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। ওদেরকে বাড়ি থেকে বের করে দিন, আমার মোটেও ভালো লাগছে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ সত্যি, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, তুমি তোমার বড় জামাইয়ের কথা মতো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। যে শ্বশুর বাড়িতে ভালো ভালো খাবার আনতে পারবে, টাকা পয়সা দিতে পারবে, তার জন্য শ্বশুর বাড়িতে আদর যত্ন থাকবে। আর যে শ্বশুর বাড়ির জন্য কিছুই করতে পারবে না, কিছু আনতে পারবে না, তার জন্য কি থাকবে? শুধু অপমান আর অবহেলা। হ্যাঁ একদম ঠিক। যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। নিয়ে এসেছে কচু শাক আর ব্যাগে। হ্যাঁ, এত টাকা? এ টাকা কোথেকে এলো? থাক বাবা, আপনারা কষ্ট করে টাকাগুলো উঠাতে হবে না, আমি উঠিয়ে দিচ্ছি। ইয়ে মানে ভাই, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? বাহ, এই কাগজের নোটে দেখি ম্যাজিক আছে। এতক্ষণ তুই ছিলাম, সেখান থেকে তুমি হয়ে গেলাম। এতক্ষণ আমি গ্রামের একটা চাষা ছিলাম, সেখান থেকে আমি ভাই হয়ে গেলাম। বাহ, কি আজব দুনিয়া। আজকে একজন চাষা হয়েছে বিদায় আপনারা কিভাবে আমাকে অপমান করছেন। আপনারা কি জানেন যে একটা ফসল ফলাতে গেলে কতটা কষ্ট করতে হয়? আর সেই কষ্টের ফসলগুলো আপনারা এভাবে পায়ে পিছনে নষ্ট করলেন। আরে এই ফসলগুলো বিক্রি করে আপনারা কোটি টাকার মালিক হন। এই ফসলগুলো বিদেশে রপ্তানি করে কোটি টাকা পকেটে ঢুকিয়ে আপনারা কোটিপতি হন। আর দিন শেষে যারা কষ্ট করে ফসলগুলো ফলায় তাদেরকে আপনারা অপমান অপদস্থ করেন। আরে এত যদি কৃষকদেরকে আপনারা অপছন্দ করেন, এত যদি ঘৃণা করেন, তাহলে কেন নিজেরা ফসল ফলাতে যান না? কেন সেই কৃষকদের উপর আপনারা নির্ভর করে বসে থাকেন যে কখন ফসল উঠবে সেই ফসলগুলো নিয়ে আপনারা বিক্রি করবেন, খাবেন আর ব্যবসা করবেন? এই যে এত বড় বড় গাড়িতে চড়েন, এত বড় বড় বাড়িতে থাকেন, শ্বশুর বাড়িতে এত দামি দামি জিনিস নিয়ে আসেন, এগুলো কিভাবে হয়? এই আমাদের মতো গরিব কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে হয়। আমার বউ একটু আগে বললো না আপনাদেরকে যে আপনারা একটাবার আমাদের বাড়িতে গিয়ে দেখতেন, তাহলে সবকিছু বুঝতে পারতেন। গ্রামের বাড়িতে আমার 50 বিঘার উপর সম্পত্তি আছে। প্রতিদিন সেখানে চাষাবাদ করে আমি যে টাকা ইনকাম করি, আপনার মতো একটা মানুষ এক মাসও সেই টাকা ইনকাম করতে পারে। এই যে আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন ফুটানি দেখাই না জানেন? কারণ এসব ফুটানি দেখে কোনো লাভ হয় না, দিন শেষে সবই সমান। আর এই যে নরমাল পোশাক পরা দেখছেন না, এটা বাঙালির কালচার, এই জন্য পরি, এছাড়া আর কিছুই না। শুধু দামি পোশাক আর টাকা থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা প্রয়োজন আছে। বাবা, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন না, এখানে 5 লক্ষ টাকা আছে। আপনার মেয়ে বলেছে এই টাকাগুলো নাকি আপনার খুব প্রয়োজন। তাছাড়া আপনি তো আপনার মেয়েকে কখনো বলেন না যে আপনার কি প্রয়োজন আছে আর কি প্রয়োজন নেই, কারণ আপনি তো ভাবেন যে আপনার মেয়ের জামাই গরিব, ছোট লোক, গ্রামের কৃষক। আরে বাবা, একটা আবার বলে দেখতেন যে আপনার কি প্রয়োজন, দরকার হলে কলিজাটা কেটে বের করে দিতাম। হ্যাঁ বাবা কামরুল, তুমি এভাবে বলো না। আসলে বাবা আমরা না বুঝে অনেক কথাই বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না বাবা। হ্যাঁ ভাই, আসলে আমরা না বুঝে তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রশ্নই আসে না, আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকবে না। কামরুল, টাকাগুলো দিয়ে চলো। বোন, তুমি আমাদেরকে এত বড় শাস্তিটা দিও না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না, আমরা গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষের সঙ্গে আপনাদের মতো বড় লোকদের মানায় না।
বাবা, তুমি তোমার বড়লোক জামাইকে নিয়ে ভালো থেকো, আমি আমার গরিব চাষা জামাইকে নিয়ে অনেক ভালো থাকবো। কামরুল, টাকাগুলো দাও। নাও বাবা, তোমার যদি আর কখনো কোনোদিন কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে জানিও। কামরুল, চলো। আরে, তুমি কতদিন পরে বিদেশ থেকে এসেছো, কেমন আছো তুমি? কামরুল, তুই এটা কি করছিস? তুই এতদিন পর বাড়িতে এসে এমনি বৌমার গায়ে হাত তুললি? চুপ, একদম চুপ, একটা কথা তুমি বলবে না। কি ব্যাপার ভাইয়া, বাড়িতে এসে পারো তুমি ভাবির গায়ে হাত তুললে, জন্মদাতা পিতার সাথে তুমি খারাপ আচরণ করলে, কি হয়েছে তোমার? অনেক সহ্য করেছি আর না। এসবের মানে কি ভাইয়া? তুমি বাড়িতে এসে ভাবির সাথে খারাপ ব্যবহার করলে, জন্মদাতা পিতার সাথে খারাপ ব্যবহার করলে, এমনকি মেজো ভাইয়ের গায়ে হাত তুললে। অনেক সহ্য করেছি আর না। এসবের মানে কি? হ্যাঁ, তোমরা সবাই খুব অবাক হচ্ছ তাই না? তোমাদের প্রত্যেকের উত্তর আমি দিব, তবে তার আগে একটা কথা, তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো তাই না? বাইতা হয়ে আমি তোমার মাকে দেখতে পাচ্ছি না। শ্রুতি, আমার মা কোথায়? মা তো আসলে বাড়িতে। ভাইয়া কি হয়েছে আমি বলছি। কিছুদিন আগে মায়ের সাথে আমার আর মেজো ভাইয়ের কথা কাটাকাটি হয়েছিল। তারপর রাগ করে মা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা কিছুই বুঝতে রাজি হয়নি। হ্যাঁ ভাইয়া, রাকিব যা বলছে একদম ঠিক কথা বলছে। মাকে আমরা খালাদের বাড়িতে খুঁজেছি, ফুফুদের বাড়িতে খুঁজেছি, গ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি ভাইয়া। ওরা একেবারে সঠিক কথাই বলেছে বাবা। আমি পুরো ঢাকা শহর তোর মাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে না পেয়ে অবশেষে আমি থানায় গিয়ে জিডিও করেছি। বাহ, তোমরা অনেক বড় দায়িত্ব পালন করেছো। ঠিক আছে, তোমাদেরকে আর এত কষ্ট করতে হবে না, তোমাদের কষ্টটা আমি একটু কমিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। মা, ভেতরে এসো। কি দেখো তো, এই সেই মানুষটা না যাকে তোমরা অনেক জায়গায় খুঁজেছো কিন্তু খুঁজে পাওনি? কি বাবা, দেখো তো, এখন চিনতে পারছো? এই মানুষটাকে তো তুমি খুঁজে না পেয়ে থানায় গিয়ে জিডি করেছিলে তাই না? কি ব্যাপার, তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? আমার মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে? তোমরা কার বাড়িতে দাঁড়িয়ে আছো? তোমরা কার বাড়িতে দাঁড়িয়ে আছো? কথা বলো। কামরুল, আমি তোমাকে সবকিছু খুলে বলছি, এখন সবকিছু খুলে বলার সময় এসেছে। এর আগেও আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো সুযোগ পাইনি। এই 3টা মানুষের জন্য আমি ভয়ে কিছু বলতে পারিনি। আর তাছাড়া তুমি তো আমাকে কখনো ফোন ইউজ করতে দাওনি, আর এই বাড়ির এই 3টা লোকও আমাকে কখনো ফোন ইউজ করতে দেয়নি। আমার কাছে কখনো তারা ফোন দেয়নি। আমি যে তোমার সঙ্গে পার্সোনালভাবে একটু কথা বলবো, সেই সুযোগ আমি কখনো পাইনি। তুমি জানো, তুমি যখন বিদেশ চলে যাও, তারপরে এই 3টা মানুষ মায়ের উপর অমানসিক নির্যাতন করে, শুধুমাত্র এই বাড়ি আর সম্পত্তি মায়ের নামে। তার জন্য আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছি, কিন্তু এই 3টা মানুষের জন্য আমি কখনো তোমাকে কিছু বলতে পারিনি। এরা আমাকে হুমকি দিয়েছে, আমি যদি কিছু বলে দিই তোমাকে, তাহলে এরা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি বিদেশ থেকে টাকা পাঠাও, এজন্য এরা বাধ্য হয়ে আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে আর 2 বেলা খেতে দিচ্ছে। তা নাহলে কবে এরা আমাকে বাড়ি থেকে বের করে দিত। বাবা, আলামিন, রাকিব, তোরা কাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আরে তোরা যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস এই বাড়িটা তার। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস, সেই বাড়িতে ঘর জামাই হিসেবে এসেছিল, সেই সুবাদে এখানে থাকে। এই যে আমি, তুই, রাকিব, আমরা কিন্তু সেই সুবাদে এখানে থাকি। সামান্য কিছু টাকা আর এই বাড়ির জন্য এই বাড়ির মালিককে তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস। আর আমি প্রবাসে যেতে চাইনি, আমার মা আমাকে জোর করে কেন প্রবাসে পাঠিয়েছে জানিস? যাতে তোরা ভালো থাকতে পারিস, তোরা সুখে থাকতে পারিস। আর আমি প্রবাসের মাটিতে দিনরাত কঠোর পরিশ্রম করে তোদের জন্য টাকা পাঠিয়েছি। বিনিময়ে আমি কি চেয়েছিলাম? তোদের কাছে তো কখনো কিছু চাইনি, ছোট্ট একটা জিনিস চেয়েছিলাম, যে আমার মাটা যেন একটু ভালো থাকে, আমার মা যেন একটু সুখে থাকে। আমরা এত কষ্টের প্রতিদান তোরা আমাকে এভাবে দিলি? আরে তোরা তো মানুষ না, তোরা তো অমানুষ। আরে যে মানুষটার এই বাড়িতে রাজরানী হয়ে থাকার কথা, সেই মানুষটা কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে? এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? আমি কখনোই কিছু জানতে পারিনি। তোরা সবসময় আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছিস। আমি যখনই তোদের কাছে জানতে চেয়েছি যে আমার মা কেমন আছে, তোরা বলেছিস আমার মা ঘুমিয়ে আছে, নাহলে কোথাও বেড়াতে গিয়েছে। তোরা আমার বউটাকে পর্যন্ত বাধ্য করেছিস যাতে আমার কাছ থেকে সবকিছু লুকায়। আমি সবকিছু বুঝতে পেরেছি। তোরা এক্ষুনি আমার মায়ের বাড়ি থেকে বের হয়ে যাবি, বের হয়ে যা বলছি। বাবা, তুই এ কি বলছিস? আমি এই বাড়ির সবাইকে নিয়ে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এদের সবাইকে যদি তুই বের করে দিস, তো আমি কাকে নিয়ে সুখে থাকবো? আমি এই বাড়ি একা একা সুখে থাকতে চাই না। আমি এদের সবাইকে নিয়ে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। দেখ মায়ের ভালোবাসা কাকে বলে দেখ। তোরা যে মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস, সেই মা এখন নিজের মুখে বলছে যে তোদেরকে ছাড়া সে সুখে থাকতে পারবে না। আরে আরে মা তো আমাদের নিজেদের মা না, আমাদের সৎ মা। তাই তো তোরা মায়ের সাথে এমন ব্যবহার করতে পেরেছিস। কিন্তু এই মাটা একটাবারের জন্য আমাদেরকে সব সন্তান মনে করেনি, সবসময় নিজের সন্তান মনে করে লালন পালন করেছে, মানুষের মতো মানুষ করেছে আমাদেরকে। বাবা, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তোমাকে বাবা বলে পরিচয় দিতে এখন আমার ঘৃণা হচ্ছে। তোমার কাছ থেকে এটা আমি অন্তত আশা করিনি। তুমি কি একটাবারের জন্য কখনো নিজের স্ত্রীর কষ্টের কথা ভাবোনি? আজকে শুধুমাত্র মায়ের জন্য তোরা পার পেয়ে গেলি। না হলে মাকে যেভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি না, ঠিক সেম ভাবে তোদেরকে বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ভেতরে যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে এরপর থেকে কখনো আর এই মায়ের সামনে উঁচু গলায় কথা বলবি না। এখন নির্লজ্জের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, মায়ের পা ধরে ক্ষমা চা।
থাক বাবা, এভাবে বলিস না। আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি ওদের সবাইকে নিয়ে একসঙ্গে শান্তিতে থাকতে চাই বাবা। তুই এভাবে আর ওদের বলিস না। বাবা, তুই অনেক দিন পর বাড়িতে এসেছিস। বৌমা, কামরুল যা যা পছন্দ করে সেগুলো আয়োজন করো। আমি নিজে হাতে রান্না করে ওকে খাওয়াবো এবং আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। তুই কি জানিস তোর মতো ভিখারিকে আমি এক নিমিষেই কিনতে পারি? আমি প্রতি মাসে 70,000 টাকা ইনকাম করি। মাত্র 70,000 টাকা? এই ভিখারি, কখনো 70,000 টাকা একসাথে চোখে দেখেছিস? আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করি। তোদের এই চাকরি আমার বিজনেসের থেকে অনেক নিচে। তোদের মতো 7 পুরুষরা মিলেও আমার লেভেলটাকে ম্যাচ করতে পারে না। এই অটো যাবে? হ্যাঁ যাবো। কোথায়? আরে মিথিলা, রাকিব, আলামিন, তোরা এখানে? আরে কামরুল, তোর এতটা খারাপ অবস্থা হয়ে গেছে যে তুই অটো চালাচ্ছিস? আরে এসব কথা বাদ দে, তোদেরকে অনেকদিন পরে দেখলাম, আমি অনেক খুশি হয়েছি রে। কিন্তু তোকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে। আচ্ছা কামরুল, এই অটোটা কি তোর নাকি তুই ভাড়ায় চালাস? আরে না না, ভাড়ার না, এটা আমারই অটো। গত বছর গ্রাজুয়েশনের পরে অটোটা কিনেছি, দেখ এখন নতুনের মতোই আছে। ও তাই নাকি? তুই যখন অটোই চালাবি তাহলে জীবনের 5টা বছর শুধু শুধু নষ্ট করলি কেন? আর আমি 5টা বছর কোথায় নষ্ট করলাম? তোদেরকে আমি বলেছিলাম না যে আমি গ্রাজুয়েশনের পর একটা বিজনেস শুরু করব। বিজনেস? বাহ, এটাকে কি বিজনেস বলে? এটাকে ভিক্ষাগিরি বলে। আরে বাদ দে তো সব কথা, তোদেরকে কতদিন পরে দেখলাম, অন্তত হ্যান্ডশেকটা কর। হাত বাড়িয়ে লাভ নেই, আমরা এখানে তোর সাথে হ্যান্ডশেক করতে আসিনি। তোর মতো একটা অটোওয়ালার সাথে আমাদের বন্ধুত্ব মানায় না। এই কামরুল, তুই তো মাঝে মাঝে বলতি তুই নাকি পাইলট হবি। আসলে পাইলট হয়েছিস সেটা আকাশ পথে নয়, সড়ক পথে। আরে বন্ধু, তোরা ভুল ভাবছিস। আমি আসলে তোদের মতো ছেলেদের লজ্জা নেই। আমরা এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আরে মিথিলা, কালো বিড়ালের কাজই হচ্ছে রাস্তা কাটা। তুই ভেবে না কামরুল আমাদের রাস্তা কেটেছে? এই কামলা, আমি যে কোম্পানিতে জব করি সেখানে আমি প্রতি মাসে 60,000 টাকা স্যালারি পাই। তুই একটা কাজ কর, আমার বাড়িতে মাইনে করে থাক, তোকে প্রতি মাসে আমি 10,000 করে স্যালারি দিব। তাতে করে তোর সংসারটা চলে যাবে। আলামিন ঠিক কথাই বলেছে। সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা না করে তার থেকে আমাদের বাড়িতে কাজ কর। বেশি কিছু করতে হবে না, জুতাগুলো পরিষ্কার করবি, আর একটা কালো বিড়াল আছে তার পটিটা পরিষ্কার করবি, আর খাওয়া দাওয়া নিয়ে তোর চিন্তা করতে হবে না, তার জন্য একটা বুয়া রেখে দেবো। আরে তোরা আমাকে ভুল বুঝছিস, অনেকদিন পর দেখা তো, তাই এভাবে হয়তো কথা বলছিস। আচ্ছা সব বাদ দে, চল সামনে গিয়ে বসে চা খাই। তুই কি করে ভাবলি যে তোর সাথে আমরা চা খাবো? কি একটা নোংরা পোশাক পরে আছিস, আর তোর সাথে চা খেলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। আরে কামরুল, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমাদের নেই। তুই আমাদের আজকের দিনটাই নষ্ট করে দিলি। রাকিব, তুই অন্তত তোদের মতো আমার সাথে কথা বলিস না। তুই তো অনেক বুদ্ধিমান ছেলে, তুই অন্তত আমাকে সম্মান দিয়ে কথা বল। একটা সময় তোকে আমি খুব সম্মান করতাম, কিন্তু তোর বর্তমান অবস্থান আর কথাবার্তা দেখে আমি নিজের মন মানসিকতা চেঞ্জ করে দিয়েছি। আরে তোর দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ, এখন আমার টাকা পয়সা হয়েছে, আমি নিজেকে চেঞ্জ করে নিয়েছি। তাছাড়া তোর তো কথা কাজে কোনো মিল নেই। তুই তো বলেছিলি পড়ালেখা শেষ করে বিজনেস করবি, আর এই নাকি তোর সেই বিজনেস? আরে রাকিব, তুই এভাবে কেন বলছিস? তুই দেখছিস না তো বিজনেসই করছে, অটোর বিজনেস। মিথিলা, তুই চুপ কর তো। এর মতো মানুষ সারা জীবন মানুষের ছায়াতলে থাকতে ভালোবাসে, ও তো স্বার্থবাদী, লোভী, এক কথায় পরগাছা। আরে ভাই, তোরা আমার সাথে এভাবে উল্টাপাল্টা কথা বলছিস কেন? এই ভিখারি বাচ্চা, এখন কি তোর থেকে শিখতে হবে নাকি কি করে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়? তুই কি জানিস তোর মতো ভিখারিকে আমি এক নিমিষেই কিনতে পারি? আচ্ছা মিথিলা, তুই মাসে কত টাকা ইনকাম করিস? আমি প্রতি মাসে 70,000 টাকা ইনকাম করি। মাত্র 70,000 টাকা? তোর কাছে 70,000 টাকা সামান্য মনে হচ্ছে? এই ভিখারি, কখনো 70,000 টাকা একসাথে চোখে দেখেছিস? আচ্ছা তোরা কি ভুলে গিয়েছিস যে আমার বিজনেস করার স্বপ্ন ছিল? তোরা কি এটা ভুলে গিয়েছিস যে আমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি? হ্যাঁ জানি, যার দৈনিক 200-300 টাকা ইনকাম, তার অ্যাকাউন্টিং নিয়ে গ্রাজুয়েশন করার কি দরকার ছিল? আচ্ছা এসব কথা বাদ দে, চল তোরা আমার অটোতে করে চল, আমার একটা পরিচিত দোকান আছে, সেখান থেকে তোদেরকে কফি খাওয়াবো। হাহ, তোর সাথে যাবো কফি খেতে? তোর মাথা ঠিক আছে? আমরা রাস্তায় দাঁড়িয়ে চা কফি খাই না। যদি চা কফি খেতেই হয় তাহলে নামি দামি কোনো ক্যাফেতে যাই। আর আমি একটা জিনিস বুঝলাম না, তুই একটা ভালো স্টুডেন্ট হয়ে তুই শেষ পর্যন্ত অটো চালাচ্ছিস? হ্যাঁ আমি অটো চালাই, আর এই অটো চালিয়ে মাসে আমি অনেক টাকা ইনকাম করি। দরকার নেই তোদের মতো বন্ধুর, কারণ তোরা বন্ধু নামে শত্রু। কামরুল, নিজের যোগ্যতার ভিতর থেকে কথা বলবি। তোর সাহস কি করে হয় আমাদেরকে এভাবে কথা বলার? তোর গায়ে যে চাদরটা, এটা চুরি করেছিস না কেউ দান করেছে? ভাইজান, আমার একটু সাহায্য দেবেন? আমি 2 দিন ধরে কিছু খাই না। এই ভিখারি, তুই কেন আরেকটা ভিখারির কাছে ভিক্ষা চাচ্ছিস? আমাদের চোখে দেখছিস না, আমাদের কাছে ভিক্ষা চা। ভাই কি হয়েছে তোমার? তোমার কোন ধরনের সাহায্য লাগবে আমাকে বলো। ভাইজান, কয়দিন হয়েছে বাড়িতে কোনো খাবার নেই, তাছাড়া আমার মাটাও খুব অসুস্থ। মা হাসপাতালে ভর্তি আছে, অপারেশন করাতে গেলেও অনেক টাকা লাগবে। তুই লোকের কাছে সাহায্য চাচ্ছিস? কামরুল, তুই ওকে বলে দিতে পারছিস না যে তোর সেই সামর্থ্য নেই? আচ্ছা, তোর মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে? আচ্ছা ভাই, তুমি ওদের কথা বাদ দাও, তুমি বলো তো তোমার মায়ের চিকিৎসা করার জন্য কত টাকা লাগবে? ভাইজান, ডাক্তার কইছে মায়ের অপারেশন করতে গেলে 80,000 টাকা লাগবে। এই ভিখারি তোকে 80,000 টাকা কোথা থেকে দেবে? আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। হ্যাঁ, আমি তোকে 5,000 টাকা দিচ্ছি। তাহলে তো হয়ে গেল, 15,000 টাকা হয়ে গেল, আর বাকিগুলো তুই কোথা থেকে ম্যানেজ করে নে। এ, চুপ কর তোরা, সে সকাল থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিস। ভাই এখানে 1 লক্ষ টাকা আছে, 80,000 টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে, বাকি 20,000 টাকা দিয়ে তুমি তোমার মাকে ভালো মন্দ খাওয়াবে। নাও। কি ব্যাপার কামরুল, তুই এতগুলো টাকা কোথা থেকে চুরি করেছিস? এই তুই চুপ কর। এই যে আফা, কাউকে সুশাক দিয়ে বিচার করবেন না। উনি আমাকে এলাকার একজন মহৎ ব্যক্তি। কেউ কোনো বিপদে পড়ে ভাইজানের কাছে আসলে সে খালি হাতে ফেরত যায় না। ভাইজান, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা লাগলে সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করো। এই মিথিলা,
কামরুল কি তাহলে এত টাকা পয়সার মালিক? আরে তুই ছাড় তো, ওদের মতো ছেলেকে খুব ভালো করে চেনা আছে, হয়তো কোথাও থেকে চুরি করেছে। চুপ কর। সে তখন থেকে অনেক কথা বলেছিস, আমি বোবার মতো সবকিছু সহ্য করে গিয়েছি। কি গরিব বলে কি আমাকে মানুষ বলে মনে হয় না? কি মনে করেছিস তোরা? হ্যাঁ, আমি সাধারণত একটা অটো চালাই না, এরকম 400টা অটো আমার আছে। শুধু এই অটো না, এই অটো ছাড়া আমার আরো অনেক বিজনেস আছে। তোরা কি মনে করেছিস? হ্যাঁ, শুধু কোম্পানি থাকলে তাকে বিজনেসম্যান বলা হয়, অন্যকে বিজনেসম্যান হতে পারে না? তোদের ধারণা একদম ভুল। যিনি বাজারে সবজি বিক্রি করে তাকেও বিজনেসম্যান বলা হয়। যারা এরকম 2-4টা অটো আছে ভাড়া দিয়ে খায় তাকেও মানুষ বিজনেসম্যান বলে। আমি তোদের মধ্যে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করি না, আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করি। কি 1 কোটি টাকা? হ্যাঁ, কোটি টাকা। একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের এই চাকরি আমার বিজনেসের থেকে অনেক নিচে। তোদের মতো 7 পুরুষরা মিলেও আমার লেভেলটাকে ম্যাচ করতে পারবি না। কামরুল, আমাদেরকে ক্ষমা করে দে, আসলে আমরা জানতাম না যে তুই এত বড় বিজনেস করিস। আর তাছাড়া আমরা তো তোর ছোটবেলার বন্ধু, তাই না? বন্ধু? কিসের বন্ধু? তোরা কোনোদিন আমার বন্ধু ছিলি না, আর কোনোদিন আমার বন্ধু হতেও পারবি না। তোরা এখানে এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, উল্টাপাল্টা কথা বলেছিস, এমনকি আমার গায়ে 2বার হাত তুলেছিস। আমি ইচ্ছা করে তোদের হাত ভেঙে দিতে পারতাম। কেন দেনি জানিস? কারণ আমি তোদের মতো অমানুষ না। এখন আমার পরিচয় পেয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছিস, মাথা নত করছিস। এখন কি লজ্জা করছে না তোদের? আমার ভিতরে শিক্ষা আছে, আমার ভিতরে মনুষ্যত্ব আছে, তাই আমি তোদেরকে কিচ্ছু বলিনি। আরে তোরা তো সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতো রং বদলাস। তোদের মতো বন্ধু আমার দরকার নেই। একটা কথা মনে রাখবি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আই নেভার ওয়ান্ট টু সি ইউ এগেইন। গুড বাই। আপনি কি ইতালি ভাষার কথা বলতে পারেন? জি স্যার, পারে। না স্যার, ও মিথ্যা কথা বলছে, ও তো একটা মূর্খ, ও কি করে ইতালি ভাষা জানবে? হ্যালো স্যার, come stai? La mia azienda vuole lavorare con lei? ম্যাডাম চলুন। এই তুমি কে? ম্যাডাম, আমি আপনার ড্রাইভার রহিম সাহেবের ছেলে। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে আমাকে পাঠিয়েছে। তোমাদের ছুটির দরকার হলেই তোমরা অসুস্থতার বাহানা দেখাও। আর এসব কি ড্রেস পরে এসেছো? তোমার কি ন্যূনতম কমন সেন্স নেই? একজন ড্রাইভার হতে গেলে কি ধরনের পোশাক পরে আসতে হয়? সরি ম্যাডাম, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে তাড়াহুড়ো করে বের হয়ে চলে এসেছি, তাই ভালো কোনো পোশাক পরতে পারিনি। ম্যাডাম, নেক্সট টাইম থেকে এই ধরনের ভুল আর হবে না। তোমাদের মতো মানুষরা শিখেছো শুধু ভুল হলে সরি বলা। সরি বললে সবসময় সবকিছু সমাধান হয়ে যায় না। তুমি কি জানো আমার প্রতিদিন কত বড় বড় মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়? তোমাকে যদি আমি এই পোশাকে নিয়ে যাই তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? অবশ্য তোমাকে মিটিংয়ের কথা বলে কি লাভ? তুমি তো একটা অশিক্ষিত গাইয়া খ্যাত। যাও, আমার দেরি হয়ে যাচ্ছে, গাড়িটা বের করো। জি ম্যাডাম। সকালে এসে এমন একজনের মুখ দেখলাম, না জানি দিনটা কেমন যাবে। আচ্ছা মিস মিথিলা, আপনাকে যে ফাইলটা রেডি করতে বলেছিলাম ওটা কি রেডি করেছেন? না মানে স্যার, আমার সাথে যে দোভাষী ছিল সে তো ছুটিতে গিয়েছে, তাই বাইরের সাথে এখনো কথা বলতে পারিনি। ও আচ্ছা, তা ফাইলটা দেখি। সরি স্যার, আমি ফাইলটা আসলে গাড়িতে ভুল করে ফেলে রেখে চলে এসেছি। আমাকে 2 মিনিট টাইম দিন, আমি ফাইলটা আনাচ্ছি, আমার ড্রাইভার আছে। হ্যালো ড্রাইভার, গাড়িতে দেখো একটা ফাইল আছে, ওটা একটু নিয়ে আসো। ম্যাডাম এই নিন। স্যার এই যে ফাইল। আলী সাহেব, আপনার কোম্পানি থেকে ইতালি বায়ারদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আপনার ডিলটা ক্যান্সেল করা হচ্ছে। প্লিজ ডিলটা ক্যান্সেল করবেন না, বিষয়টা আমি দেখছি। মিস মিথিলা, আপনি ইতালির বায়ারদের সঙ্গে এখনো কথা বলে নাই কেন? না মানে স্যার, আপনাকে তো বলেছিলাম আমার সাথে যে দোভাষী ছিল সে ছুটিতে আছে, এজন্য কথা বলতে পারিনি। মিস মিথিলা, এটা আপনার কাজ, আপনার মাথায় রাখা উচিত ছিল নৌবাসী ছুটিতে যাওয়ার আগে কাজটা করে রাখা। আচ্ছা, আপনার উপর আমি এখন আর ভরসা রাখতে পারছি না, তবুও বলছি, বলুন তো এখন আমি কি করি? স্যার, আমি ইতালি ভাষা জানি, আপনি চাইলে আমি ভাইয়াদের সাথে কথা বলতে পারি। এই ড্রাইভার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। দাঁড়ান। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি ইতালি ভাষার কথা বলতে পারেন? জি স্যার, পারি। না স্যার, ও মিথ্যা কথা বলছে, ও তো একটা মূর্খ, ও কি করে ইতালি ভাষা জানবে? মিস মিথিলা, আপনি থামুন, ব্যাপারটা আমি দেখছি। ধরুন, আমি ভিডিও কল দিয়ে দিয়েছি, আপনি কথা বলুন। হ্যালো স্যার, come stai? La mia azienda vuole lavorare con lei? থ্যাংক ইউ সো মাচ। স্যার, তারা আপনার কোম্পানির সাথে ডিল করতে রাজি হয়েছে। এই নিন আপনার ফোন। বাহ, আপনি তো খুব ভালো ইতালি ভাষায় কথা বলতে পারেন। আচ্ছা, আপনি এটা রপ্ত করেছেন কোত্থেকে? স্যার, আমি বেশ কিছুদিন যাবত একটা ট্যুর গাইড হিসেবে কাজ করেছি। সেখানে দেশ বিদেশের মানুষ ঘুরতে আসতো, তাদের মুখ থেকে শুনে শুনে আমি ভাষাগুলো রপ্ত করেছি। ম্যাডাম, আপনি তো আমার পোশাক দেখে জাজ করলেন। আমি যে শিক্ষিত, আমি যে লেখাপড়া জানি, এই কথাটা বলার আপনি আমাকে সুযোগ দেননি। স্যার, আপনি বিশ্বাস করুন, আপনার এই কোম্পানিতে চাকরির জন্য আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু যতবার এখানে এসেছি আপনার এই কোম্পানির লোকজন আমার পোশাক আশাক দেখে আমাকে এখান থেকে বের করে দিয়েছে। ছি মিথিলা, ছি, আপনি আমার অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে আপনি পোশাক দেখে কাজ করেন? ভালো পোশাক যে পরবে তাকে আপনি মূল্যায়ন করবেন, আর যে ভালো পোশাক পরবে না তাকে আপনি অবহেলা করবেন, ঘৃণা করবেন, এটা কি? মিস মিথিলা, আপনি যে নামি দামি পোশাক পরে আছেন, আপনার তো স্বাভাবিকভাবে যোগ্যতা বেশি থাকার কথা।
আর এই ছেলেটা নর্মাল পোশাক পরে ও যে যোগ্যতা দেখিয়েছে, এটাকে আপনি কি বলবেন? এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত যে পোশাক দেখে কাউকে বিচার করা ঠিক না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কখনোই হবে না। মিস মিথিলা, আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম, নিজেকে শুধরে নেবেন। আর যদি না পারেন এরপর থেকে কিন্তু আপনার চাকরি থাকবে না। ও আচ্ছা, আপনার নামটা যদি কি বললেন? স্যার আমার নাম কামরুজ্জামান। হ্যাঁ, কামরুজ্জামান। আপনি চাইলে আগামীকাল থেকে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনার ইন্টারভিউ হয়ে গেছে। আর শুনুন, আগামীকাল থেকে কিন্তু আপনি আমার কোম্পানির নতুন দোবাসী, ঠিক আছে? স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আসলে চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল। স্যার আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন।